সেই জায়গার প্রেসক্রিপশন আছে, এগুলো হচ্ছে আমার কালেক্ট করা আর কি কলেজ থেকে। অনেকগুলো প্রেসক্রিপশন আছে, আমি একটু বলে যাচ্ছি। প্রেসক্রিপশনের বিভিন্ন পার্ট আপনাদের প্রথম দিকেই আমি পড়াইছি, এগুলো তাও আবার একটু বলতেছি। দেখেন এখানে একটা প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন দেখতে হুবহু এইরকমই হয়। উপরে থাকে ডক্টরের ইনফরমেশন, ডক্টরের যা কখন বসে, কোথায় বসে, এইসব লেখা থাকে। তারপর থাকে পেশেন্টের ইনফরমেশন, যেমন নাম, বয়স, ওয়েট, ডেট, এইসব, ঠিক আছে। তারপর আমাদের বাম দিকে একটা জিনিস আর ডান দিকে একটা জিনিস। বাম দিকে কি থাকে? বাম দিকে থাকে যাবতীয় রোগ সম্পর্কিত সবকিছু, আর ডান দিকে থাকে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট সংক্রান্ত সবকিছু। এইটা একটা ইউটিআই প্রেসক্রিপশন, ঠিক আছে, ইউটিআই প্রেসক্রিপশন। এই ক্ষেত্রে আমাদের বাম দিক আর ডান দিক, বাম দিকে কি কি জিনিস অবশ্যই লিখতে হয়, এই জায়গায় যা লিখতে হয় এগুলো হচ্ছে অবশ্যই লিখতে হয়। এ বাদেও আরো পয়েন্ট আছে, এগুলো আমরা লিখি না সাধারণত, কিন্তু একটা আদর্শ প্রেসক্রিপশনে ওগুলো থাকে। এই জায়গায় কি কি আছে দেখেন। ফার্স্টে আছে চিপ কমপ্লেইন, মানে সিসি। সিসি চিপ কমপ্লেইন, চিপ কমপ্লেইনের ভিতর যা যা কমপ্লেইন তাইতেই বলবে, পেশেন্ট যা বলবে তাইতেই আপনারা লিখবেন বা লেখা থাকে। যদি পেশেন্ট যা বলে, এই জায়গায় লেখা আছে ফ্রিকোয়েন্সি ডিসইউরিয়া ফর 3 days। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে প্রস্রাবে বারবার যাচ্ছে, ঠিক আছে, এটারে বলে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এই জায়গায় দেখা যায়। আর এক সময় বার্নিং সেন্সেশন থাকে, তাইলে আমরা সিসিতে বার্নিং সেন্সেশনও লিখতে পারি। আর আছে কি? ফিভার আছে 3 দিনের, সেটা লিখলাম। তারপর হচ্ছে ওই। ওই মানে কি? ওই মানে অন এক্সামিনেশন। এই ওইর আরো অনেকগুলো রূপ আছে, যেমন আমরা জি লিখতে পারি, ওজি লিখতে পারি, সবগুলোই সেম। ওই হইছে অন এক্সামিনেশন, ওজি মানে অন জেনারেল এক্সামিনেশন, জি মানে শুধু জেনারেল এক্সামিনেশন। এগুলা এক জিনিসই, ঠিক আছে। এর ভিতর আমরা হচ্ছে ভাইটাল সাইন গুলো দেখি, যেমন বিপি দেখি, পালস দেখি, টেম্পারেচার দেখি, অনেক সময় রেসপিরেটরি রেট দেখি। কিন্তু রেসপিরেটরি রেট শুধু যাদের শ্বাসকষ্টের সমস্যা তাদের ক্ষেত্রে আমরা দেখি, বাকি ক্ষেত্রে রেসপিরেটরি রেট আমরা দেখি ওইভাবে না, এই জন্য এই জায়গায় লেখা নাই, ঠিক আছে। আর লিভার, কিডনি এসব অনেক সময় দেখতে হয়, যেমন এই জায়গায় এনএডি লেখা। এনএডি মানে কোনো কিছু নাই, সিগনিফিকেন্ট কিছু নাই, এই জন্য এনএডি লেখা। কিডনিতে সিগনিফিকেন্ট কিছু নাই, এই জন্য এনএডি লেখা। আর লোয়ার অ্যাবডোমেন মানে তলপেটে ব্যথা, ইউটিআই এর একটা কমপ্লেন্ট, তলপেটে ব্যথা থাকতে পারে, এজন্য লেখা লোয়ার অ্যাবডোমেনে স্লাইট টেন্ডারনেস। এরপর আরো দুইটা পয়েন্ট আছে যেটা এই জায়গায় নাই, এটা এখন প্র্যাকটিস ওইরকম ভাবে করে না কেউই। ওইখানে এসে কি পাস্ট হিস্ট্রি দেখতে হয়, ড্রাগ হিস্ট্রি লিখতে হয়। পাস্ট হিস্ট্রি মানে তার পূর্বে কোনো রোগ আছে কিনা, পূর্বে কি রোগ, ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, থাইরয়েডের সমস্যা আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে আমরা পাস্ট হিস্ট্রি লিখে এটা লিখে, যেমন হাইপারটেনশন এসটিএন লিখে পজিটিভ দিয়ে দিই। আর হাইপারটেনশন মানে পাস্ট হিস্ট্রি যদি পজিটিভ থাকে, তাইলে আমরা ড্রাগ হিস্ট্রি লিখি। ড্রাগ হিস্ট্রি মানে সে কি ওষুধ খাচ্ছে এখন, যেমন হাইপার টেনশনের জন্য কেউ অ্যামডোকাল খায়, কেউ লোসার্টিন খায়, এইসব লেখা থাকলে যদি খায় তাহলে আমরা লিখে দিই, ঠিক আছে। এই দুইটা পয়েন্ট আমরা বর্তমানে অত লেখে না টাইম সাশ্রয় করার জন্য, কিন্তু এই দুইটা মেইন প্রেসক্রিপশনের পার্টে আছে। তারপর আমরা লিখি ইনভেস্টিগেশন, কি কি পরীক্ষা করতে দিব, যেমন এখানে লেখা আছে সিবিসি, ইউরিন, আরইসিএস, ঠিক আছে। এরকম যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা। নিচে ডায়াগনোসিস, ডায়াগনোসিস মানে তার কি রোগ। এই ডায়াগনোসিস অনেকে নিচে লেখে, অনেকে একদম উপরে সিসির আগে লেখে। এক জায়গায় লিখলেই হবে, ঠিক আছে, এক জায়গায় লিখলেই হবে। আর তারপর আমরা ট্রিটমেন্টে চলে যাই, যে কি কি ট্রিটমেন্ট দেবো। যেমন ইউটিআই ট্রিটমেন্ট আমাদের এখানে দেয়া, যেটা এই প্রেসক্রিপশনে দিছে, যেটা সিপ্রোফ্লক্সাসিন দিছে, প্যারাসিটামল দিছে, কিন্তু আমরা বর্তমানে সিপ্রোফ্লক্সাসিনের থেকে বেশি দিই সেফোটিল প্লাস, ঠিক আছে। সেফিউরোক্সিন ক্লাবুলোনিক অ্যাসিডটা আমরা বেশি দেই ইউটিআই তে। সেফিউরোক্সিন ক্লাবুলোনিক অ্যাসিড ডোজ সেম, একটা করে 12 ঘন্টা অন্তর, দিনে 2 বার 7 দিন। সেফোটিল প্লাসের ডোজ এটাই সেম, 7 দিনের জন্য দেই, একটা করে 2 বার দিই 12 ঘন্টা অন্তর। সিপ্রোফ্লক্সাসিনও দেয়া যায়, আগে দিত, আগে নিনটোইন এসআরও দিত, এখন বর্তমানে আমরা এগুলো কম দিই। নিনটোইন এসআর, সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন এগুলো ইউটিআই তে কম দিই। বর্তমানে আমরা সেফোটিল প্লাস, ফিউরিটিল প্লাস মানে সেফিউরোক্সিন ক্লাবুলোনিক অ্যাসিডটাই বেশি দিয়ে থাকি। পাশাপাশি আর কি, পাশাপাশি এই জায়গায় দিচ্ছে প্যারাসিটামল, মানে যেহেতু জ্বর আসে পেশেন্টের, এজন্য আমরা প্যারাসিটামল দেই। যদি প্যারাসিটামল না, জ্বর না থাকে প্যারাসিটামলের দরকার নেই। প্লাস পেটে ব্যথা যে হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ইউটিআই পেটে ব্যথায় আমরা কি দিব, অলওয়েজ অ্যালজিন দিই, ঠিক আছে, অ্যালজিন দিই। এই ক্ষেত্রে কিন্তু ওই কিটোরোলাক এইসব দেই না, এইসবে কিন্তু ব্যথা কমে না ইউটিআই। এই ক্ষেত্রে আমরা অ্যালজিন দিই। আর যদি আরো ভালো অপশন খুঁজতে চান তাহলে মেফেনামিক অ্যাসিড, ডিজমেড নামে পাওয়া যায়, এইটা দিই, ঠিক আছে। ইউটিআই ট্রিটমেন্ট এইরকম। আর কিছু হয়েছে আমরা উপদেশ দিই। উপদেশ কি, পানি আর তরল খাবার বেশি খেতে বলি, ঠিক আছে, পানি আর তরল খাবার বেশি খেতে বলি। প্লাস কি, প্রস্রাব চেপে রাখতে নিষেধ করি, চেপে রাখা যাবে না, ঠিক আছে।
এইগুলো হচ্ছে কমন অ্যাডভাইস। তাহলে একটা প্রেসক্রিপশন হচ্ছে এইভাবে লিখতে হয়। প্রেসক্রিপশনে আরো কিছু কথা আছে, প্রেসক্রিপশনের বিভিন্ন পার্ট আছে, এগুলো আপনাদের কখনো বলি নাই, একবার শুনে রাখেন, আমি বলে দিচ্ছি একবারই। এই যে একটা প্রেসক্রিপশন এর টোটাল 5টা পার্ট, এই যে উপরে যে হেডলাইন টেডলাইন যে বললাম, ডাক্তারের ইনফরমেশন, পেশেন্টের ইনফরমেশন, এইটারে বলে সুপার স্ক্রিপশন, ঠিক আছে, সুপার স্ক্রিপশন, সুপার স্ক্রিপশন। তারপর যে এই যে ড্রাগের নাম লিখলাম, যেমন ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন, ট্যাবলেট প্যারাসিটামল, এইটারে বলে ইনক্রিপশন, ইনস্ক্রিপশন, ঠিক আছে, ইনস্ক্রিপশন। তারপরের যে পার্ট নিচে দেখেন যে লেখা 7 দিন, এই যে দিন, যেটা আমরা যে ফার্মাসিস্টে যে দিন লিখে দিলাম যে সে কতগুলো ওষুধ সাপ্লাই দিবে পেশেন্টে, সেই দিনটারে বলে হইছে আপনার সাবস্ক্রিপশন, ঠিক আছে, সাবস্ক্রিপশন। তারপর যে ইনস্ট্রাকশন দিলাম, একটা করে 12 ঘন্টা অন্তর খাবে পেশেন্টে, একটা করে এতবার খাবে, এইটারে বলে ট্রান্সক্রিপশন। আর লাস্টে থাকে সিগনেচার, এই জায়গায় সিগনেচারটা নাই, ঠিক আছে, সিগনেচার লাস্টে অবশ্যই সিগনেচার থাকতে হবে, সিগনেচার। এই 5টা পার্ট হচ্ছে প্রেসক্রিপশনের। এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো জানার জন্য আপনারা জেনে রাখেন, কিন্তু এই প্রেসক্রিপশন কিভাবে রাখে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। প্রেসক্রিপশনের কোথায় কি লিখতে হয় এইটা হচ্ছে মাস্ট বি জানতে হবে। আর এই ইউটিআই ট্রিটমেন্ট আমি বলে দিলাম সাথে সাথে, ইউটিআই তে আমরা এইভাবে দিই। তেমনি উপরে দেখেন আরো একটা আছে, আমি কয়েকটাই বলে যাচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট বেশি পাওয়া যায়। একটা ইউটিআই, ইউটিআই অজস্র কেস পাওয়া যায়, এটা আছে হচ্ছে আপনার পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিকের সমস্যা, ঠিক আছে, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা কি দিই, ট্রিটমেন্ট আমরা আপনাদের শিখেছিলাম ডাইরেক্ট, কোম্পানি নাম আমি বলে দিছিলাম পাইলোট্রিপ, ঠিক আছে, পাইলোট্রিপ। ওই পাইলোট্রিপের ভিতর 3টা মিক্স থাকে, এটা হচ্ছে আলাদা আলাদা করে, এই জন্য এই জায়গায় লেখা আছে অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন, ওমিপ্রাজল, ঠিক আছে, একসাথে হচ্ছে পাইলোট্রিপ আকারেই পাওয়া যায়। এখন এখন আর 3টা আলাদা আলাদা খাইতে হয় না, ঠিক আছে, একসাথেই পাইলোট্রিপ আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে, এরকম পাওয়া যায়। তারপর আরেকটা প্রেসক্রিপশন আছে, দেখেন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলতে বুঝে একটা ব্রড হেডিং। রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ফুসফুসের ইনফেকশন, ঠিক আছে, ফুসফুসের যে কোনো জায়গায় ইনফেকশন দিয়ে আমরা অ্যাজ এ হোল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলি। কখনো বলি নিউমোনিয়া, কখনো বলি ব্রঙ্কাইটিস যদি ব্রঙ্কিউল ইনফেকশন হয়, ঠিক আছে, এক একটা এক এক নামে ডাকি, কখনো ল্যারিনজাইটিস ডাকি, ঠিক আছে। আর অ্যাজ এ হোল বলি আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আমরা কি কি ওষুধ দিতে পারি, এই জায়গায় দেয়া লিভোফ্লক্সাসিন, ঠিক আছে, লিভোফ্লক্সাসিন দেয়া যায়, লিভোফ্লক্সাসিন দেয়া যায়, কিন্তু আমরা বর্তমানে বেশি ইউজ করি অ্যামোক্সিসিলিন ক্লাবুলোনিক অ্যাসিড, অ্যামোক্সিসিলিন ক্লাবুলোনিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে বেশি ইউজ করা। অ্যামোক্সিসিলিন ক্লাবুলোনিক অ্যাসিডের ডোজ হইছে 3 বেলা, ঠিক আছে, 3 বেলা। যদি 500 mg দেন তাহলে হচ্ছে 3 বেলা দিতে হয়, 3 বেলা 7 দিন। আর যদি 1000 দেন তাহলে দিতে হয় 2 বেলা, ঠিক আছে, 2 বেলা। আর লিভোফ্লক্সাসিন দিলে এর বিতর্কত ডোজ যে হচ্ছে সমস্যাগুলা, এই জন্য হ্যাঁ, কি অ্যামোক্সাসিলিন দেওয়া হয়? বিতর্কত যে ইনফেকশন গুলা। লাঙের, ঠিক আছে, হ্যাঁ। ফুসফুসের, হ্যাঁ, অ্যামোক্সিসিলিন দেওয়া হয়, অ্যামোক্সিসিলিন অন্য ক্ষেত্রেও দেওয়া, অন্য মানে অ্যামোক্সিসিলিন অন্য রোগেও দেওয়া হয়, কিন্তু লাঙের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট চয়েস অ্যামোক্সিসিলিনই রাখি, ঠিক আছে, অ্যামোক্সিসিলিন ক্লাবুলোনিক অ্যাসিড এইটাই। আর এইটার অল্টারনেটিভ হিসেবে লিভোফ্লক্সাসিন ইউজ করা যায়, মক্সিফ্লক্সাসিন ইউজ করা যায়, ঠিক আছে, সবগুলো ইউজ করা যায়। লিভোমক্সির ডোজ হইছে একটা করে দিতে হয় দিনে একবার। আর অ্যামোক্সিসিলিনের ডোজ একদিনে 3টা খাইতে হয়, মানে 8 ঘন্টা অন্তর, ঠিক আছে, সকাল দুপুর রাত। যদি 500 দেন, আর যদি 1000 দেন তাহলে 2টা দিলেই হয়, তাহলে 3টার দরকার হয় না, সকালে একটা রাতে একটা, আমরা এইভাবে দেই। আর পাশাপাশি অন্য ওষুধ যে সমস্যা সেই অনুযায়ী ওষুধ দিই, যেমন জ্বর থাকলে প্যারাসিটামল দিলাম, এই জায়গায় ফেক্সোফেনাডিন, যদি হাঁচি কাশির কমপ্লেন থাকে তাইলে হইছে আমরা ফেক্সোফেনাডিন দিই। অনেক সময় আমরা কি শ্বাসকষ্টের কমপ্লেন থাকলে মোনাস অ্যাড করে দিই সাথে, ঠিক আছে, মোনাস। মোনাস কিন্তু কাশির জন্য দেওয়া হয় না, আমি আগেও বলছি আজকে আবার বলে দিচ্ছি, মোনাস কিন্তু কাশি কমাতে পারে না। মোনাস আমরা কেন দেই কাশিতে, যাতে পেশেন্টের শ্বাসকষ্ট না হয়, ঠিক আছে, শ্বাসকষ্ট না হয়। মোনাস কি করে, মোনাস হচ্ছে একটু রিল্যাক্স করে দেয়, ব্রঙ্কো ডাইলেট করে, এজন্য পেশেন্টের একটু স্বস্তি লাগে। কিন্তু কাশি কখনো কিন্তু মোনাস কমাইতে পারে না। কাশি কমানোর জন্য কাশির ওষুধই খাইতে হবে, সিরাপি খাইতে হবে, বা ওই জাতীয় ট্যাবলেট খাইতে হবে। মোনাস কাশি আপনার কমাবে না, মোনাস জাস্ট আপনারে শ্বাসকষ্ট বা একটু ওই যে বুকে ঠুকে ব্যথা হয় এটা রিলিফ করে, এই ক্ষেত্রে আর কিছুই করে না। আর শ্বাসকষ্ট বেশি হইলে আমরা ইনহেলার দিয়ে দিই এই ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাজমাসল বা অ্যাজমাসল প্লাস এই জাতীয় ইনহেলার। প্লাস কিছু উপদেশ দিতে হয় এইসব ফুসফুস জনিত কারণে। উপদেশ দিতে হবে কি, পেশেন্ট যদি স্মোকিং করে বা পান খায়, ঠিক আছে, তাহলে এইসব অ্যাভয়েড করতে হবে, ধূমপান এবং তামাকজাত খাদ্য পরিহার করার উপদেশ দিয়ে দিই আমরা, ঠিক আছে।
এই উপদেশটা হচ্ছে দিয়ে দিতে হবে সাথে। আর প্লাস আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের অ্যালার্জির সমস্যা মানে ধুলাবালিতে গেলে এরকম শ্বাসকষ্ট শুরু হয়, তাদের এই ব্যাপারেও সাবধান করে দিতে হবে যাতে ধুলাবালি অ্যাভয়েড করে। ধুলাবালি অ্যাভয়েড করবে কেমনে? ধুলাবালিতে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরে নেবে, তাইলে এটা হবে না, ঠিক আছে? অ্যালার্জির কাজ করলে এই যদি হয় তাহলে এইটা অ্যাভয়েড করার জন্য মাস্ক পরার উপদেশ দিতে হবে। প্লাস খাবার দাবার, যাদের খাবারে অ্যালার্জি যেমন চিংড়ি মাছ, বেগুন ঠেগুন এইসব অ্যালার্জি, তাদের এইসব খাবার হইছে বাদ দিয়ে খেতে হবে, ঠিক আছে? এই উপদেশগুলো পেশেন্টকে দিয়ে দিতে হবে। তারপর দেখেন, এটা হচ্ছে হাইপার টেনশনের একটা প্রেসক্রিপশন। হাইপার টেনশনের প্রেসক্রিপশন খুবই ছোট হয়। হাইপার টেনশন হয়েছে একটাই আমরা ওষুধ দিই, কি ওষুধ দিই? যে ওষুধ যার জন্য সুইটেবল। যদি বয়স বয়স যদি 50-এর নিচে হয়, 50 বা 55 নিচে হয়, তাহলে আমরা দিই কি সাধারণত এআরবি বা এসি ইনহিবিটর, যেগুলো সেগুলো দিই, ঠিক আছে? এই জায়গায় যেমন লোসার্টেনের কথা বলা আছে, লোসার্ট দিলাম, এআরবি, এটা হচ্ছে এআরবি গ্রুপের। আর যদি 50 প্লাস হয় তাহলে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে দিব, এমডোকাল প্লাস বা এমডোকাল, প্রথমেই প্লাস না, প্রথমে খালি এমডোকাল। তারপর যদি না রিলিফ হয় তাহলে আমরা এমডোকাল প্লাস দিই। আর 50-এর নিচে যাদের, তাদের ক্ষেত্রে আমাদের চয়েস থাকে এই লোসার্টিন পটাশিয়াম, মানে লোসার্ট নামে বাজারে পাওয়া যায়, লোসার্ট, ঠিক আছে? যে ওসার্টিল, লোসার্ট সব এক এক কোম্পানি এক এক নামে, এই নামই পাওয়া যায়। আমাদের ফার্স্ট চয়েস থাকে এই লোসার্ট। তারপর আরো কিছু দেয়া যায়, বিটা ব্লকার দেয়া যায়। বিটা ব্লকার যেমন বিসোপ্রোলল, যেটা বিস্ট্রল নামে পাওয়া যায়, আমরা বিস্ট্রল দিতে পারি, ঠিক আছে? এটা পেশেন্টের বয়স দেখে আমাদের ডিসিশন নিতে হবে, বয়স কেমন পেশেন্টের। বয়স যদি 50-এর নিচে থাকে তাহলে আমরা দিই এআরবি অর বিটা ব্লকার, যেমন লোসার্টের কথা বললাম, লোসার্ট, ওসার্টিল এই জাতীয়, বা বিটা ব্লকার বিস্ট্রল। আর যদি বয়স 50 প্লাস হয় সেই ক্ষেত্রে আমরা দিই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে? ক্যালসিয়াম চ্যানেল কি, যেমন ওই যে এমডোকাল, এমডোকাল প্লাস, এগুলো, ঠিক আছে? অ্যামলোডিপিনিয়াম এগুলো, সেগুলো আমরা দিয়ে থাকি। প্লাস এই হাইপারটেনশনের পেশেন্টের যদি ঘুম না হয়, আমরা একটা ঘুমের ওষুধ দিই, ঠিক আছে? যদি ঘুমের কমপ্লেইন থাকে পেশেন্টের যে ঘুম হয় না তার, সেই ক্ষেত্রে আমরা ঘুমের ওষুধ দিই, ঠিক আছে? অনেক সময় মাথা ব্যথার কমপ্লেইন করে, সেই ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে প্যারাসিটামলও অ্যাড করতে পারি, ঠিক আছে? প্যারাসিটামলও অ্যাড করতে পারি। আর হাইপারটেনশনের পেশেন্টদেরও কিছু উপদেশ দিতে, আমরা কি উপদেশ দিই? হাইপারটেনশন পেশেন্টদের হচ্ছে তেল চর্বিযুক্ত খাবার খাইতে নিষেধ করি, ঠিক আছে? যেমন বড় মাছ, বড় মাছের যে তেল, বড় মাছ খাইলেও আমরা তেল ফালাই খাইতে বলি, ভিতরের যে সাদা অংশ খাবে। প্লাস রেড মিট, যেগুলো লাল মাংস, গরু খাসি, এগুলো খাইতে আমরা নিষেধ করি, যেগুলো এরকম ফ্রিকোয়েন্টলি খাওয়া যাবে না। আর খেলেও মাসে একবার এক টুকরা দুই টুকরা এরকম হিসাবে খাবে, অজস্র খাওয়া যাবে না, ঠিক আছে? আর মুরগি খাইতে পারবে, মুরগিতে কোনো সমস্যা নাই, ছোট মাছ খাবে, প্লাস শাকসবজি খাবে। আর আমরা এক্সারসাইজের পরামর্শ দিই 45 মিনিট যাতে সে রোজ হাঁটে, ঠিক আছে? 45 মিনিট যাতে রোজ হাঁটে, এইসব উপদেশ আমরা দিয়ে থাকি। এই উপদেশ সবকিছুর জন্য কমন, যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস এর ক্ষেত্রেও সেম, মোটামুটি হার্টে যাদের সমস্যা তাদের ক্ষেত্রেও এই উপদেশ আমরা দিয়ে থাকি, ঠিক আছে? আর কোলেস্টেরলের যে ওষুধ, এটা অ্যাটোবা বা রতুবা আমরা দেই, এটা সব পেশেন্টের দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমরা লিপিড প্রোফাইল টেস্ট করে দেখবো। লিপিড প্রোফাইল টেস্ট করলে যদি অ্যাবনরমাল আছে, মানে ইনক্রিজ থাকে কোলেস্টেরলের লেভেল, তাইলে শুধু আমরা এই কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ দিই। অ্যাটোবা বা রতুবা, অ্যাটোবা বা রতুবা কিভাবে দিতে হয়? রোজ রাতে দিতে হয় একটা করে খাবার আগে, ঠিক আছে? অ্যাটোবা বা রতুবা, অ্যাটোর বাস্টাটিন আর রসু বাস্টাটিন, রোজ রাতে খাবার আগে একটা করে, এটা, ঠিক আছে? এইটা হচ্ছে প্রতিদিনই চলবে, আমরা চলবে লিখি দিই, এটা কোনো এরকম যে 2 দিন 5 দিন এমন না, এটা চলবে। সাধারণত 3 মাস পর ফলো আপ আসতে বলি, 3 মাস পর আমরা দেখি অবস্থা কি, যদি ভালো হয় তো ভালো, ভালো না হলে ডোজ বাড়াই। প্রথমে আমরা স্টার্ট করি 10 mg দিয়ে, যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে ডোজ বাড়াই, ঠিক আছে? পাওয়া যায় হচ্ছে আপনার 40 mg পর্যন্ত এগুলোর। আর ঘুমের ওষুধ, ঘুমের ওষুধের ক্ষেত্রে একটু কথা বলি, যাদের ঘুমের ওষুধ দিবেন সবসময় প্রথমবার একদম কম পাওয়ারের দেয়া ট্রাই করবেন। এই জায়গায় যেমন লেখা আছে ক্লোনাজিপাম, মানে ক্লোনা, ঠিক আছে? রিবোট্রিল, রিবো এই জাতীয় ওষুধ দেওয়ার প্রথমবার ট্রাই করবেন। প্রথমবারই মাইলাম দিয়ে দিবেন না, মাইলাম কিন্তু বেশি পাওয়ারের। প্রথমবার সবসময় যাদের ঘুমের ওষুধ দিতে হয়, প্রথমে একদম কম পাওয়ার দিয়ে স্টার্ট করতে হবে, যেমন 0.5, ক্লোনাজিপামের 0.5, এরপর কাজ না করলে আপনি বাড়ান, 0.5 থেকে 1-এ যান, 1.5-এ যান, 2-এ যান। প্রথমেই হাই পাওয়ার দিয়ে শুরু করবেন না কখনো, প্রথমে একদম কম পাওয়ার দিয়ে শুরু করতে হবে। আর প্রথমে সব থেকে কম পাওয়ারের যেটা ক্লোনাজিপাম, এই গ্রুপের ড্রাগ সবার আগে শুরু করবেন। এই গ্রুপ যদি ফেল করে, আপনার কাজ না হয়, তারপর অন্য গ্রুপে যাবেন। অন্য আর কি গ্রুপ আছে? ব্রোমাজিপাম গ্রুপ আছে, বোপাম নামে পাওয়া যায়, ঠিক আছে? বোপাম, ল্যাক্সিল এইসব নামে পাওয়া যায়, এটা দিতে পারেন। আর লাস্ট অপশন হচ্ছে আমাদের মিডাজোলাম, ঠিক আছে? মিডাজোলাম,
যে মাইলাম, ঠিক আছে, মাইলাম যেটা, মাইলামের আবার দুইটা পাওয়ার, 7.5 আর 15। সেই ক্ষেত্রে যদি মাইলাম দিতে 7.5 আমরা প্রথমে দিই, কিন্তু মাইলাম কিন্তু সবার লাস্ট অপশন, সবার আগে মাইলাম দিয়ে ট্রিটমেন্ট করা যাবে না, সবার আগে ট্রিটমেন্ট করতে হবে ক্লোনাজিপাম দিয়ে। কারণ কি, ঘুমের ওষুধ যদি খায় একবার ডিপেন্ডেন্স তৈরি হয়ে যাবে, মানে পেশেন্টের মনে হবে ঘুমের ওষুধ না খাইলে আর ঘুম আসবে না, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় কম পাওয়ার দিয়ে শুরু করি। আর ঘুমের ওষুধ একদম যে অনেক দিনের জন্য দিই এমন না, প্রথম দিকে আমরা 3 থেকে 5 দিনের জন্যই সাধারণত দিই, খুব বেশি দিন দেওয়ার দরকার পড়ে না। আচ্ছা, আর একটা প্রেসক্রিপশন আছে এন্টারিক ফিভার, মানে টাইফয়েডের, ঠিক আছে। টাইফয়েডের ক্ষেত্রে আমরা কি করতে পারি, টাইফয়েডে সাধারণত ইনজেকশন লাগে, ঠিক আছে, সাধারণত ইনজেকশন লাগে। টাইফয়েড ইনজেকশন ছাড়া ভালো সাধারণত হয় না, কিন্তু প্রথমেই তো পেশেন্টকে ইনজেকশন দেয়া যাবে না, ঠিক আছে। প্রথমে আপনার ওই অ্যান্টিবায়োটিক মুখে খাওয়াই ট্রাই করতে হবে, কারণ প্রথমেই তো জ্বর আসলে আপনি কারোর ইনজেকশন দেওয়ার কথা বলবেন না। জ্বর 3 দিন হইলে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি। তাহলে টাইফয়েডের ক্ষেত্রে জ্বরের কমপ্লেনের পাশাপাশি আরো কমপ্লেন থাকে, কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্যর কমপ্লেন থাকে, পেটে ব্যথার কমপ্লেন থাকে। কোষ্ঠকাঠিন্যর পর মানে যদি 7-10 দিনের মতো হয়ে যায়, তখন আবার ডায়রিয়ার কমপ্লেন আসে। এই একটা মাত্র ডিজিজ যেখানে কিন্তু কোষ্ঠকাঠিন্য প্লাস ডায়রিয়া দুইটাই হয়, প্রথম দিকে হয় কোষ্ঠকাঠিন্য, পরের দিকে হয় পাতলা পায়খানা মানে ডায়রিয়া, ঠিক আছে। তাহলে এন্টারিক ফিভারের ক্ষেত্রে ট্রিটমেন্ট কেমন, এন্টারিক ফিভারের পরীক্ষা করবেন কি, এটাও ইম্পর্টেন্ট। আমাদের মেইন পরীক্ষা বিডাল টেস্ট করলেই হয়, কিন্তু আমরা বর্তমানে বিডাল টেস্টের থেকে ট্রিপল অ্যান্টিজেন বেশি দিই, কারণ এন্টারিক ফিভার রিকেট সেগুলো কাছাকাছি, এই জন্য আলাদা আলাদা পরীক্ষা না করার থেকে একবারে আমরা করাই দিই ট্রিপল অ্যান্টিজেন, যেইটাই হোক রোগ ধরা পড়ে যায়, ঠিক আছে। এজন্য বিডাল টেস্ট বর্তমানে আমরা খুব একটা করি না, আমরা করি কি ট্রিপল অ্যান্টিজেন টেস্ট, ট্রিপল অ্যান্টিজেন করি, আর কিছুই করা লাগে না। আর সিবিসি করি একটা, তারপর আসেন ট্রিটমেন্ট। এবার টাইফয়েড ধরা পড়ে গেল, ধরা পড়লে আমাদের ট্রিটমেন্ট কেমন, আমরা তো আগেই বললাম প্রথমে আমরা মুখে খাওয়ার ওষুধ দিয়ে ট্রাই করি যে কি করা যায়। মুখে খাওয়ার ক্ষেত্রে কি ওষুধ দিতে পারেন, টাইফয়েডে মোটামুটি সব ওষুধই কাজ করে। সিপ্রোফ্লক্সাসিন বলেন, এই যে সিপ্রোসিন, এজিথ্রোমাইসিন বলেন, তারপর এই জায়গায় আছে সেফিক্সিম লেখা, সেপ 3 আর কি, ঠিক আছে, সেপ 3 বলেন, সেফোটিল প্লাস বলেন, সবগুলাই টাইফয়েডে কাজ করে। যে কোনো ওষুধ মুখে খাওয়ার দেয়া যাবে, কোনো সমস্যা নাই। এজিথ্রোমাইসিনও দেয়া যাবে, সিপ্রোসিনও দেয়া যাবে, সেফিক্সিমও দেয়া যাবে, সেফোটিল প্লাসও দেয়া যাবে, যা ইচ্ছা দেয়া যাবে। সব অ্যান্টিবায়োটিক এই যেগুলো বললাম এগুলো মোটামুটি কাজ করে। আমরা প্রথমেই শুরু করব মুখে খাওয়ার ট্যাবলেট, ঠিক আছে। মুখে খাওয়ার ট্যাবলেট শুরু করে কিছুদিন ওয়েট করি, মূলত তো 7 দিনের জন্য দেই, কিন্তু টাইফয়েড মুখে খাওয়ার ট্যাবলেটে সাধারণত ভালো হয় না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের ইনজেক্টেবলে যাইতে হয়। ইনজেক্টেবলে গেলে মানে ইনজেকশন দিতে গেলে আমরা দেই কি, সব থেকে কমনলি দিই সেপ্ট্রাএক্সন, ঠিক আছে, সেপ্ট্রাএক্সন। সেপ্ট্রাএক্সনটা সব থেকে কমনলি আমরা দিয়ে থাকি। সেপ্ট্রাএক্সন দেই, কত দিনের জন্য দেই, টাইফয়েডের ক্ষেত্রে মিনিমাম 5 দিন দিতেই হবে, ঠিক আছে। যদি ভালো হয় রোগী তারপরও 5 দিন দিতে হয়, ঠিক আছে। না দিলে কি হবে, না দিলে দেখা যাবে 1 মাস পর আবার ওই পেশেন্ট টাইফয়েড নিয়ে হাজির হবে। এর জন্য ডোজ অবশ্যই কমপ্লিট করতে হয়, ঠিক আছে। মুখে খাওয়ার ট্যাবলেট দিলাম, মুখে খাওয়ার ট্যাবলেটের তো ইমপ্রুভ তেমন একটা হয় না, আগেই বললাম। ইমপ্রুভ না হলে সেপ্ট্রাক্সন দিব সেই ক্ষেত্রে, ঠিক আছে। সেপ্ট্রাক্সন এই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে সিপ্রোফ্লক্সাসিনও রাখতে পারেন, কিন্তু সিপ্রা এখন অতটা দেওয়া হয় না, আগে দেওয়া হইতো। এখন আমরা সেপ্ট্রাক্সনই দিই। আর অনেক পেশেন্ট আছে যে অবস্থা আরো খারাপ, তাদের ক্ষেত্রে সেপ্ট্রাক্সনেও কিছু হয় না, তাদের ক্ষেত্রে আরো দামি দামি অ্যান্টিবায়োটিক, মেরোপেনম, টেরোপেনম এইসব জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে হয়, টিগারসিলিন এইসব অ্যান্টিবায়োটিক দিতে হয়, ঠিক আছে। আর মূলত ফার্স্টের দিকে আমরা সেপ্ট্রাক্সন ইউজ করি। পাশাপাশি আর কি ইউজ করতে পারি, পাশাপাশি প্যারাসিটামল দেই জ্বরের জন্য। আর পেটে ব্যথা যে এই যে এইখানে যে পেটে ব্যথা, এই পেটে ব্যথা আমরা সাধারণত অ্যালজিন দেই, কিন্তু অ্যালজিন দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পেশেন্টের যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কিন্তু অ্যালজিন দেওয়া যাবে না। প্রথম দিকে আমি বলছি পেশেন্টের কোষ্ঠকাঠিন্য থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালজিনটা ওইভাবে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে অন্য ব্যথার ওষুধ ইউজ করা যায়। আর পেটে ব্যথা খুব যে বেশি থাকে তেমনও না টাইফয়েডে, এটা সহনীয় পর্যায়ে। এটা প্যারাসিটামল যে দিই, এতেই সাধারণত পেটে ব্যথা কন্ট্রোলে থাকে মোটামুটি। আর যখন ডায়রিয়া হয় তখন যদি পেটে ব্যথা থাকে তখন আমরা অ্যালজিন নিটেনশনে ব্যবহার করতে পারবো, কিন্তু কোষ্ঠকাঠিন্য থাকলে অ্যালজিন ব্যবহার করা যাবে না, এটা যে কোনো কোষ্ঠকাঠিন্য। কারণ কি, অ্যালজিন কিন্তু আরো কমাই দেয় পেরিস্টালসিস, ফলে আরো কোষ্ঠকাঠিন্য হয়। এই ক্ষেত্রের জন্য আমরা বলি কোষ্ঠকাঠিন্য হইলে অ্যালজিনটা যাতে না ইউজ করে, ঠিক আছে। আর ডায়রিয়া হইলে অ্যালজিন দিতে পারবেন, ডায়রিয়া মানে পাতলা পায়খানা হইলে, যে কোনো পাতলা পায়খানার কারণে যদি পেটে ব্যথা হয় সেক্ষেত্রে অ্যালজিন ইউজ করেন, কোনো সমস্যা নেই। এই কয়েকটা কমন প্রেসক্রিপশন ছিল, এগুলো আপনাদের দেখাই দিলাম, দেখছেন আশা করি। দুই একটা স্যাম্পল আমি আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।